Hello students, a very warm welcome to our educational channel Udayan the Education Hub. আর আজকের ভিডিওটি তৈরি করা হচ্ছে সম্পূর্ণরূপে ওয়েস্ট বেঙ্গল বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্টদের জন্য ক্লাস 7 বাংলা পাঠ্য বইয়ের অন্তর্গত একটি গল্প, যেটা তাদের 3rd ইউনিট টেস্টে হবে, অর্থাৎ ফাইনাল টার্মে। দেবতাত্মা হিমালয়, প্রবোধ কুমার সান্যালের ভ্রমণমূলক কাহিনী দেবতাত্মা হিমালয়, সেটি নিয়ে আজকে সম্পূর্ণ আলোচনা করা হবে এই ভিডিওটিতে। ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করো, সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না এবং অবশ্যই কমেন্ট করো। তো চলো শুরু করা যাক। ভোরে এলো আমার ড্রাইভার গাড়ি নিয়ে। ডাক্তার গৃহিণীর ডাইনিং হলে প্রাতরাশ সেরে গাড়ি নিয়ে বেরিয়ে পড়া গেল। ডাক্তার গৃহিণী মানে হচ্ছে লেখকের স্ত্রী ডাক্তার ছিলেন। তো সেখানে ব্রেকফাস্ট করে তারা গাড়ি নিয়ে বেরিয়ে পড়লেন। কালিম্পংয়ের উপর দিয়ে চলছে রেনাক রোড তিব্বতের দিকে, অর্থাৎ কালিম্পংয়ের উপর দিয়ে তারা তিব্বতের দিকে যাচ্ছেন। কোন রোড ধরে? রেনাক রোড ধরে। কিন্তু এ পথে দুর্যোগ বেশি এবং দুঃসাধ্য বটে, মানে রাস্তাটা কিন্তু ডেঞ্জারাস অনেকটাই, ঠিক আছে। পাহাড়ি পথ, যেখানে অনেক জায়গায় তোমরা জানো ধস নামে, সরু চওড়া রাস্তা হয় না, বাঁক খুব বেশি থাকে, পথ খুব এবড়ো খেবড়ো বন্ধুর থাকে। তো সেরকমই পথের কথাই এখানে বলা হয়েছে। সুতরাং এই প্রাচীন পথ ছেড়ে এখন প্রায় সবাই যায় গ্যাংটকের পথ দিয়ে। সমগ্র উত্তর ভারতের মধ্যে কালিম্পং থেকে তিব্বত সর্বাপেক্ষা নিকটবর্তী, অর্থাৎ কাছে, ঠিক আছে। রেনাক রোড গিয়েছে জেলাপলা গিরি সংকটে, অর্থাৎ গিরিপথ। পাহাড়ি পার্বত্য অঞ্চলে পাহাড়ের বা পর্বতের মধ্য দিয়ে যে সমস্ত পাহাড়ি পথ বা রাস্তা, সেগুলো সংকটবহুল। তো সেগুলোই এরকম বিভিন্ন পাস নামে পরিচিত। এখানে এই ধরনের একটি গিরি সংকটের কথা বলা হয়েছে জেলেপলা। তারপরেই তিব্বত সীমানা। গ্যাংটক থেকে নাথুলা, এই নাথুলাটাও কিন্তু একটা পাস। নাথুলা গিরিসংকট হলো মাত্র 26 মাইল। এখান থেকে জেলেপলা ঠিক ক মাইল আমার জানা নেই। এই পথ দিয়ে কিন্তু 3জন জগৎ প্রসিদ্ধ বাঙালি গিয়েছিলেন তিব্বতে। তাদের মধ্যে প্রধান হলেন বাংলার চিরদিনের গর্ব ঢাকা বিক্রমপুরের সন্তান অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান, যিনি নালন্দা বিশ্ববিদ্যালয়ে কিন্তু বেশ কিছু সময় কাটিয়েছিলেন। তোমরা ইতিহাসে নিশ্চয়ই পড়েছ। আজ থেকে 900 বছরের বেশি আগে ভারতের তদানীন্তন, অর্থাৎ সেই সময়ের শ্রেষ্ঠ জ্ঞান ঋষি অর্থাৎ পণ্ডিত দীপঙ্কর তিব্বত গিয়ে বৌদ্ধ ধর্মের নির্মল স্বরূপকে প্রচার করেছিলেন। তিনি নিজে একজন বৌদ্ধ ধর্মাবলম্বী ছিলেন এবং বৌদ্ধ ধর্মের প্রচারের জন্য তিনি তিব্বতে যান এবং সেইখানে গিয়ে বৌদ্ধ ধর্মের দর্শন শিক্ষাকে সেখানে ছড়িয়ে দিয়েছিলেন। তিনি 13 বছর সেখানে বাস করেছিলেন এবং লাসার নিকটেই, অর্থাৎ তিব্বতের ক্যাপিটাল বা রাজধানী, সেখানেই তার মৃত্যু ঘটে। গৌতম বুদ্ধের পরেই তিব্বতবাসীরা তাঁর মূর্তিকে আজও বোধিসত্ত্ব নামে পূজা করেন। গৌতম বুদ্ধের পরিচয় সকলেই জানো, বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠাতা, এবং তাকে ইষ্ট দেবতা রূপে তিব্বতে পুজো করা হয় এবং তার মূর্তিকে বোধিসত্ত্ব নাম দেওয়া হয়েছে। দ্বিতীয় ব্যক্তি হলেন ওই যে 3জন গিয়েছিলেন তিব্বতে, বলা হয়েছে শ্রেষ্ঠ ভারতীয়। একজন হলো অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান, অর্থাৎ দীপঙ্কর। তো আর একজনের পরিচয় এখানে দেওয়া হচ্ছে। দ্বিতীয় ব্যক্তি হলেন আধুনিক ভারতের কুলগুরু রাজা রামমোহন রায়, যাকে আমরা ভারতের প্রথম আধুনিক মানুষও বলে থাকি। তিনি তিব্বত যাত্রা করেছিলেন, কিন্তু তার আনুপূর্বিক ইতিবৃত্ত আমার জানা নেই। মানে হচ্ছে তার আগের পরের ইতিহাস তার সম্বন্ধে, মানে তিনি আর তিব্বত গমন বা তিব্বত ভ্রমণে গিয়ে তিনি কী কীর্তি স্থাপন করেছিলেন সেগুলো লেখক জানেন না। তৃতীয় যে ব্যক্তির প্রতি আমি অসীম শ্রদ্ধা পোষণ করি, তিনি ছদ্মবেশে গিয়েছিলেন তিব্বতে, মানে হচ্ছে অন্য পরিচয় ধারণ করে। তার নাম ছিল শরৎচন্দ্র দাস। তিনি গিয়েছিলেন 19 শতকের শেষ ভাগে। তার কাছে আধুনিক ভারতবর্ষ ঋণী।
কেননা তাঁরই ভ্রমণ বৃত্তান্ত শুনে একালে প্রথম আমরা তিব্বতের বিষয়ে জানতে পারি। অর্থাৎ তিব্বত দেশটা সম্বন্ধে আমরা আধুনিক সময়ের মানুষ ভালোভাবে জানতে পারি কার রচনা পড়ে? শরৎচন্দ্র দাশের লেখা বই পড়ে, যিনি ছদ্মবেশে মানে অন্য রূপ ধারণ করে তিব্বতে গিয়েছিলেন। বিংশ শতাব্দীর প্রথমে স্যার ফ্রান্সিস ইয়ং হাজব্যান্ড যখন তিব্বত জয় করতে যান, তখন শরৎ দাসের ভ্রমণ বৃত্তান্ত থেকেই তিনি সর্বাধিক সাহায্য লাভ করেছিলেন। এটি স্যার ফ্রান্সিসেরই স্বীকারোক্তি, মানে একজন বিদেশি তিনি যখন তিব্বত ভ্রমণ করার বিষয় ভাবেন বা গিয়েছিলেন, তিনি কিন্তু এই শরৎ দাসের বইটি পড়েই কিন্তু সবথেকে বেশি হেল্প নিয়েছিলেন বলে তিনি নিজে স্বীকার করেছিলেন। অতীশ দীপঙ্করের আগে আর একজন ভারতবরেণ্য বাঙালিও তিব্বতে গিয়ে আচার্য বোধিসত্ত্ব উপাধি লাভ করেন। তিনি হলেন যশোরের রাজপুত্র শান্তরক্ষিত। অষ্টম শতাব্দীতে তিনি তিব্বতে যান। লামারা তাকে রাজকীয় সম্বর্ধনা জানায়। বৌদ্ধ ধর্মের যারা অনুযায়ী তাদেরকে তিব্বতী ভাষায় লামা বলা হয়, যেমন দলাই লামা বৌদ্ধ জগতের অন্যতম শ্রেষ্ঠ ধর্মগুরু, যার কথা তোমরা জানো, ভারতবর্ষে তিনি বর্তমানে বসবাস করেন। কিন্তু দীপঙ্করের যে বিপুল কীর্তির কথা আমরা জানি, শান্তরক্ষিত সম্বন্ধে ততটা জানা যায় না। কাশ্মীরের পূর্ব প্রান্তে ভারত তিব্বত বাণিজ্যের প্রধান কেন্দ্র হলো গারটক, এটি একটি জায়গার নাম। কিন্তু সে বহুদূর এবং বহু অগম্য অঞ্চল পেরিয়ে সেখানে যেতে হয়। অগম্য মানে হচ্ছে যেখানে সহজে যাওয়া যায় না বা যেই অংশ সহজে পার করা যায় না। কুমায়ুন হিমালয়ের একটি অংশ। কুমায়ুনের প্রান্তে গার্বিয়াং ছাড়িয়ে লিপু লেক গিরিসংকট অতটা না হলেও অনেকটা তাই। ওখানে তাকলাকোট হলো তিব্বতীদের ঘাঁটি, মানে তিব্বতীরা বসবাস করে এরকম একটি জায়গা হলো তাকলাকোট। নেপালেও আছে নামচে বাজার দিয়ে তিব্বত, মানে যাওয়ার রাস্তা, নেপাল থেকে তিব্বত যাওয়ার একটি পথ নামচে বাজার। অন্যান্য পথও পাওয়া যায়, কিন্তু বাংলার এই পথই সর্বশ্রেষ্ঠ, যেখান দিয়ে লেখকরা যাওয়ার কথা বলছেন। তিব্বত যে এত কাছে তা হয়তো অনেকেরই জানা নেই। বিমানে গেলে কলকাতা থেকে দিল্লি পৌঁছতে লাগে 3.5 ঘন্টা, মানে প্লেনে বাই ফ্লাইট। সেই গতিতে গেলে লাসা পৌঁছতে ঘন্টা 3 লাগে কি? এটা একটা প্রশ্ন, মানে হয়তো আরও কম সময়েও পৌঁছে যাওয়া যায়। কালিম্পংয়ের যে পথ চলে গিয়েছে উত্তরে, সেখানে পশমের ঘাঁটি একটির পর একটি। পশম এক ধরনের কাপড়, তোমরা জানো, যেটি একটা সময় ভারতবর্ষে ব্যাপক বাণিজ্য হতো। অসংখ্য তিব্বতী আর মারোয়াড়ি তার আশেপাশে মানে বসবাস করে এই পশমের ঘাঁটিতে। এইটি হলো তিব্বতীদের প্রধান ব্যবসা, এটার কথাই আমি বলছিলাম। পশমের যে আমদানি রপ্তানি, পশমের ব্যবসা, এটা কিন্তু তিব্বতী মানুষদের অন্যতম একটি শ্রেষ্ঠ জীবিকা বা ব্যবসা বলতে পারো। কিন্তু এখানে কারবারিদের উন্নতি ঘটেছে একালে প্রচুর। তার প্রকাশ্য নিদর্শন হলো বড় বড় অট্টালিকা আর অগণ্য কুঠিবাড়ি। মানে এখানে যে এই পশমের ব্যবসাটা প্রচণ্ড চলে আর তাতে যে এরা প্রচণ্ড লাভ করে, তা এদের বড় বড় বাড়ি দেখেই বোঝা যায়। ভোর থেকে আজ আকাশ মেঘময়, শীতের হাওয়া ছিল কনকনে। বড় গির্জাটা হলো কালিম্পংয়ের ল্যান্ডমার্ক, মানে ওটা বলে রাস্তা চেনা যায়। মানে বড় গির্জা মানে প্রত্যেকের বাড়ি দেখবে একটা নিয়ারেস্ট ল্যান্ডমার্ক হয়, মানে যেটা আছে কোনো ক্লাব হতে পারে, কোনো এডুকেশনাল প্রতিষ্ঠান হতে পারে, বা কোনো মন্দির হতে পারে, যেটা থেকে সেই পাড়া বা এরিয়াটা সহজে চেনা যায়। তো এখানে বড় গির্জাটা কালিম্পংয়ের একটা ল্যান্ডমার্ক, মানে ওখান থেকে ওই কালিম্পংয়ের কিছু নির্দিষ্ট জায়গা বা ওই সিটিটা খুব সহজেই চেনা বা মার্ক করা যায়। তারই পাশ দিয়ে চলে গেছে চড়াই পথ, এদিক ওদিক ঘুরে অনেক উঁচুতে গ্রেহামস হোমের দিকে। এখানে অ্যাংলো ইন্ডিয়ান এবং সাহেব সুবার অভিভাবকহীন ছেলেমেয়েরা পড়াশোনা করে মানুষ হয়। অভিভাবকহীন হলো যাদের হয়তো কোনো গার্জেন বা মাতা পিতা নেই, তারা এখানে গ্রেহামস হোমে থাকে এবং পড়াশোনা করে। সমগ্র পাহাড় নিয়ে এক বিরাট কীর্তি, মানে এই যে পাহাড়ি অঞ্চল, কত কিছুই না এখানে হচ্ছে, কত ব্যবসা, কত পড়াশোনা, কত ভ্রমণ।
পরিচালনা ব্যবস্থা সমস্তই খাঁটি সাহেব মেমদের হাতে, মানে বিদেশিরাই কিন্তু এগুলো চালায়। একটু আধটু দেখে বেড়াতেই ঘণ্টাখানেক সময় লাগলো। ঝিরঝিরে বৃষ্টি হয়েই চলেছে। ঘণ্টা তিনেক ঘুরে আবার ফিরে এলুম ডক্টর দাশগুপ্তের পাড়ায়। এটা একটি অভিজাত পল্লী, মানে যেখানে শিক্ষিত ভদ্র উচ্চবিত্ত মানুষরা যেখানে বসবাস করেন সেই অঞ্চলগুলোকে অভিজাত পল্লী বা পাড়া বলা হয়ে থাকে। কিন্তু এরই একপাশে একটি সংকীর্ণ মানে সরু গলির নিচে নেমে যে মন্দিরটির চত্বরে এসে দাঁড়ালুম, এটির কথা আজও ভুলিনি। দেখে নিলুম সেই অপরিচ্ছন্ন নোংরা ঝুপসি ঘরখানা, যেখানায় বছর 14 আগে একটি রাত্রিবাস করে গিয়েছিলুম আমি আর শশাঙ্ক চৌধুরী। মানে এখানে লেখক আর তার পরিচিত বা বন্ধু কেউ, শশাঙ্ক চৌধুরী, এখানে একদিন ছিলেনও। এটির নাম ছিল ঠাকুরবাড়ি, আজও সেই নামটি তেমনই প্রচলিত। সেদিনও কালিম্পংয়ে এসেছিলুম বটে, মানে এর আগে লেখক কালিম্পংয়ে এসেছেন, কিন্তু কালিম্পং চোখে পড়েনি। মহাকবি রবীন্দ্রনাথের বিরাট ব্যক্তিত্ব সমগ্র হিমালয়কে সেদিন আমাদের চোখের আড়ালে রেখেছিল। অর্থাৎ রবীন্দ্রনাথের বর্ণনা, সেইটার কথা বলা হয়েছে। তিনি তো তার সমস্ত রচনার মধ্যে তার জীবনের অভিজ্ঞতাগুলোকে লিখে রেখে গেছেন। এরকমই হিমালয় সম্বন্ধে তার কিছু অভিজ্ঞতা লেখকও পড়েছেন, আলোচ্য গল্পের লেখক। মনে পড়ে সেই 25 বৈশাখের অপরাহ্ন, মানে পূর্বে এখানে তিনি এসেছিলেন 25শে বৈশাখের সময়, ঠিক আছে। কবি রয়েছেন গৌরীপুর প্রাসাদে। বৈদান্তিক অ্যাটর্নি হীরেন দত্ত, বৈদান্তিক মানে যিনি বেদের মতামতে বিশ্বাসী, সেই হীরেন দত্ত আছেন রবীন্দ্রনাথ, প্রতিমা দেবী, অনিলচন্দ্র, মৈত্রেয়ী আর চিত্রিতা। অমল হোমের কলম এবং রজনীগন্ধার গুচ্ছ কবির হাতে তুলে দিয়ে প্রণাম করলুম। এই যে বললাম যে এর আগে লেখক যিনি গল্পটি লিখেছেন তিনি এখানে এসেছিলেন 25শে বৈশাখের সময়। সেই রকম একটা সন্ধে রবীন্দ্রনাথের সাথে তার দেখাও হয়েছিল। আমার হাতে ছিল কয়েকখানি যুগান্তর, সেই সময়ের একটি পুরনো ম্যাগাজিন, যুগান্তর পত্রিকার রবীন্দ্র জয়ন্তী সংখ্যা। মহাকবি জানতেন আমি তখন যুগান্তরের অন্যতম সম্পাদক। যুগান্তর পত্রিকার অন্যতম সম্পাদক হলেন আমাদের গল্পের লেখক। আমার অনুরোধে উনি অনেকবার যুগান্তরের জন্য লেখা দিয়েছিলেন। তো এই রবীন্দ্রনাথের এই দিনটিকে সেলিব্রেট বা উদযাপন করার জন্য তার আর কালিম্পংটাকে সেভাবে ঘুরে দেখার সুযোগ এনাদের হয়নি, সেটাই উনি আর কি বলছেন। আজকের যুগান্তরের প্রথম পৃষ্ঠায় ছিল শিল্পীর হাতে আঁকা কবির একখানা রেখাচিত্র, অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুরের একটি ছবি। গ্রাম, নগর, দেশ, মহাদেশ এবং দিগ্বিলয় ছাড়িয়ে কবির মাথা উঠেছে ধবলাধার গৌরী শৃঙ্গের মতো। হিমালয়ের চেয়ে তিনি বড়, পৃথিবীর উচ্চতম শিখর তিনি। ছবিখানার মধ্যে এই চেহারাটা প্রকাশ করতে চেয়েছিলাম, মানে রবীন্দ্রনাথের যে মহত্ব, তার যে বিশেষ ব্যক্তিত্ব, তা যেন হিমালয়ের থেকেও উচ্চ। তিনি যেন হিমালয়ের থেকেও বেশি মনোরম এবং চতুষ্পার্শ্ব বিস্তৃত, চারিদিকে ছড়িয়ে রয়েছেন। তার সেই স্বচ্ছ স্নিগ্ধ সুন্দর রূপটি তিনি তার ম্যাগাজিনে অর্থাৎ যুগান্তর পত্রিকায় ছবি হিসেবে ছাপাতে চেয়েছিলেন। কবি বললেন, কবি মানে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের কথা এখানে বলা হচ্ছে। সমগ্র মহাভারতখানা তিনি নিজের হাতে একবার লিখতে চান। অত বড় এপিক মানে মহাকাব্য পৃথিবীর কোনো কালের কোনো সাহিত্যেই নেই। মানে মহাভারত সারা বিশ্ব সংসারের সব থেকে বড় মহাকাব্য বা এপিক। রবীন্দ্রনাথের ইচ্ছে ছিল যে তিনি সেটি আবার একবার লিখতে চান, কিন্তু কাজটি দুরূহ, মানে সহজ নয়, অনেক দিন সময় লাগবে। হীরেন বাবুকে আনিয়েছি, ওর সাহায্য নেব। তাকে যখন জানালুম এখানকার এক ঠাকুর বাড়িতে এসে উঠেছি, ঠাকুর বাড়ি মানে রবীন্দ্রনাথের বাড়ি, তিনি বললেন, এছাড়া আর ঠাকুর বাড়ি কোথায় হে?
সৌম্য সুহাস কবির মুখখানিতে স্বাস্থ্যের রক্তিমাভা প্রকাশ পাচ্ছে। স্বাস্থ্যের রক্তিমাভা মানে হচ্ছে সুস্বাস্থ্যের অধিকারী ছিলেন তিনি, হেলদি ছিলেন, দেহে কোনো রোগ জীর্ণতা শীর্ণতা ছিল না। সেটা বিশ্বকবি রবীন্দ্রনাথের মুখের একটা লালচে আভার মধ্যে প্রকাশ পাচ্ছে যে তিনি মানসিক ও শারীরিক দিক থেকে কতখানি সুস্থ সবল। বাইরের আলো এসে পড়েছে সেই সুন্দর শ্বেত শুভ্রময় মুখে। নরম একখানা শাল এলাইত মানে ছড়িয়ে রয়েছে দেহের উপর ছড়ানো। একখানা আরাম কেদারায় হেলিয়ে বসার এক ধরনের চেয়ার হয়, যেগুলোকে আরাম কেদারা বলা হতো। প্রাচীনকালে এগুলো কিন্তু বাংলার চতুর্দিকে বা বড় বড় জমিদার বাড়িতে বা অবস্থাপন্ন অভিজাত বাড়িতে সহজেই দেখা যেত। তো সেই আরাম কেদারায় তিনি অর্ধশয়ান মানে অর্ধেক শুয়ে রয়েছেন। দু চারটি কথার পরে তার পরিহাস সরস বাক্যবাণ ছুটতে লাগলো। পরিহাস সরস মানে ইয়ার্কি ঠাট্টা করতে লাগলেন তিনি। সেই বানে আমি বিদ্ধ হচ্ছি বারংবার, মানে লেখককে নিয়ে বারবার তিনি ইয়ার্কি করছেন, ঠাট্টা করছেন, গল্প করছেন এবং হাসির রোল উঠছে এপাশে ওপাশে। কবি সেদিন আমাকে বাগে পেয়েছিলেন, মানে এক একদিন এক একজনকে নিয়ে অনেক সময় আড্ডার সময় বন্ধু বান্ধব পরিচিতরা আড্ডা সময় ইয়ার্কি করে না, কাউকে একটা পার্টিকুলার নিয়ে পড়লো, সেদিন তাকে নিয়ে যত ইয়ার্কি ঠাট্টা হচ্ছে। তো এরকম একটা দিনে রবীন্দ্রনাথ আমাদের দেবতাত্মা হিমালয় গল্পের লেখক, যিনি যুগান্তর পত্রিকার সম্পাদক ছিলেন, তাকে নিয়ে ইয়ার্কি ঠাট্টা করেছিলেন। সেই দিনকার সেই 25শে বৈশাখের সন্ধ্যায় তিনি দেশবাসীর উদ্দেশ্যে তার জন্মদিন উপলক্ষে একটি নবরচিত কবিতা বেতার যোগে পাঠ করবেন। মানে এটা স্থির ছিল যে 25শে বৈশাখের সন্ধে তিনি জন্মদিনে তিনি সারা দেশবাসীর জন্য একটা কবিতা পড়বেন নিজের লেখা, যেটা রেডিওতে শোনা যাবে। সেজন্য কলকাতার বেতার কেন্দ্রের কর্তৃপক্ষ কলকাতা কালিম্পংয়ের মধ্যে টেলিফোনের বন্দোবস্ত করেছিলেন। কালিম্পংয়ে টেলিফোন ছিল না। এই উপলক্ষে তার প্রথম উদ্বোধন হয়েছিল, মানে রবীন্দ্রনাথের জন্মদিনে কবিতা পাঠ উপলক্ষে যেহেতু একটা বেতার সংযোগের ব্যবস্থা করা হবে, সেই জন্য কালিম্পংয়ে কিন্তু এই টেলিফোন ব্যবস্থাও শুরু হয়েছিল। সেজন্য পাহাড়ে পাহাড়ে টেলিফোনের খুঁটি বসানো এবং তার খাটানো হয়েছে গত কয়েকদিন থেকেই। টেলিফোনের কর্তৃপক্ষ এজন্য প্রচুর অর্থ ব্যয় করেছেন। মানে রবীন্দ্রনাথ কতখানি বিখ্যাত এবং মানুষের মনের কাছের একজন ব্যক্তিত্ব ছিলেন, যা দেশি বিদেশি সমস্ত মানুষের কাছে কত প্রিয় ছিলেন। মানুষ তার জন্য কত কিছুই না করেছে, অর্থ ব্যয় থেকে আরম্ভ করে মানে সময় ব্যয় বলো, অর্থাৎ রবীন্দ্রনাথ মানুষের কতখানি কাছের, কতখানি মনের মানুষ, সেটা কিন্তু এই অভিজ্ঞতাগুলো থেকেই, এই যে ঘটনাটা পড়ছি বা শুনছো, তার বেতারে তার কবিতা পাঠ হবে, সারা দেশবাসী শুনবে, সেই জন্য প্রয়োজন ছিল যে কলকাতা কালিম্পং সংযোগের। শুধু তার জন্য কিন্তু কালিম্পংয়ে ফোনের লাইন যে বসা, ফোনের যে সংযোগ তৈরি হবে, সেটা করা হয়েছিল। এবং সেই সময় বিদেশিরাই যে করতো সেটা বুঝতেই পারছো তোমরা। আচ্ছা, কবি তার ঘরের আসনে বসে টেলিফোনে কবিতা পাঠ করবেন এবং বেতার কর্তৃপক্ষ তার কণ্ঠস্বরটি ধরে নিয়ে সঙ্গে সঙ্গে ব্রডকাস্ট করবেন। এই ছিল ব্যবস্থা। ব্রডকাস্ট মানে বেতারে মানে রেডিওতে শোনানো হবে এবং সারা দেশবাসী সেটা শুনতে পাবে। কয়েকজন বেতার বিশেষজ্ঞ এসেছেন এখানে এই উপলক্ষে। বেতার মানে রেডিও। তাদের মধ্যে স্বনাম খ্যাত নৃপেন মজুমদার ছিলেন অন্যতম। মহাকবি মাঝে মাঝে এবার ভীষণ শব্দে গলা ঝাড়া দেন, একথা সকলেরই মনে আছে। মানে তিনি মাঝে মাঝে গলাটা একটু খাকিয়ে নেন বা পরিষ্কার করে নেন, যাতে কবিতা পাঠটা পরিষ্কার হয়। কিন্তু আজ কাব্য পাঠকালে সেই আওয়াজটির দাপটে সূক্ষ্ম যন্ত্রটা বিদীর্ণ হয়ে যাবে কিনা, এই আশঙ্কাটা ছিল রবীন্দ্রনাথ প্রমুখের অনেকের মনে। মানে রেডিওতে যে তার সাউন্ডটা যে রেকর্ড করা হবে, সেখানে ওই যে একটু গলা পরিষ্কার করে নেওয়া বা গলা খাঁকানির শব্দটা যদি খুব কানে লাগে, সেটা নিয়ে একটু টেনশন ছিল সকলের মধ্যে। সেজন্য উদ্বেগও ছিল। মাঝখানে নৃপেনবাবু একবার আমাকে বললেন, ঠিক ওই চেয়ারে বসে যন্ত্রে মুখ রেখে কলকাতাকে একবার ডাকুন তো, আপনার গলায় যদি না ফাটে তবে আর ভয় নেই। মানে হচ্ছে লেখকের গলাটাও বেশ ভারী ছিল, তো তাকে রেডিওতে একবার কলকাতাবাসীকে আবেদনের জানানোর মতো একটা মানে ভয়েস করতে বলা হলো, যে আপনার গলা শুনে যদি কান না ফাটে, তো রবীন্দ্রনাথের গলা খাঁকানি শুনেও মানে শ্রোতাদের কান ফাটার কোনো আশঙ্কা নেই। কেঁপে উঠলুম।
ওটা যে কবির আসন, মানে কবির আসনে বসে আমি কিছু বলবো ওই বেতারে, কিন্তু নৃপেনবাবুর ফরমাস শুনতেই হলো। নধর মখমল বসানো চেয়ারে বসে কয়েকবার ডাকলুম, হ্যালো কলকাতা, হ্যালো। কলকাতা থেকে তৎক্ষণাৎ জবাব এলো, ওকে, মানে এবার ঠিক আছে, সংযোগ স্থাপিত হয়েছে, শোনা যাবে সারা কলকাতা এবং তথা ভারতবর্ষ থেকে। বোধহয় সন্ধ্যা 7:30 কিংবা 8টা। একটা বুঝি বেল বাজলো। কবি উঠে গিয়ে বসলেন যন্ত্রের সামনে। আমরা বাইরে এসে দাঁড়ালুম। বাইরে আমাদের পাশেই রয়েছে রেডিও যন্ত্র। কলকাতা ঘুরে কবির কণ্ঠ ফিরে আসবে এই যন্ত্রে। সেই আমাদের রোমাঞ্চ পুলক। কবি মাত্র 15 মিনিট কাল তাঁর কবিতা পাঠ করবেন। বাইরে থেকে আমরা কাঁচের দরজা বন্ধ করে দিলাম, শব্দ না ঢোকে, মানে বাইরের শব্দ ভেতরে যাবে না, কারণ এখানে রেকর্ডিং হচ্ছে। একটি আলোর নিশানা পেয়ে কবির দীর্ঘদীপ্ত কণ্ঠের মূর্ছনা উচ্ছ্বসিত হয়ে উঠল নবরচিত কবিতায়। মানে হচ্ছে একটা সিগন্যাল দেয়া হলো যে এবার আপনি কবিতা পড়া শুরু করুন, এবং তখন তার সুন্দর দীর্ঘ কণ্ঠ দিয়ে তিনি তার নতুন লেখা নবরচিত নতুন কবিতা পড়তে শুরু করলেন। আজ মম জন্মদিন, সদ্যই প্রাণের প্রান্ত পথে ডুব দিয়ে উঠেছে সে বিলুপ্তির অন্ধকার হতে মরণের ছাড়পত্র নিয়ে। রবীন্দ্রনাথ নিজের জন্মদিন উপলক্ষে কবিতা লিখেছেন। তো সেই জন্ম অর্থাৎ একটি শিশু, সেটা যে কোনো জীব শিশুই যে অন্ধকার একটি মাতৃগর্ভ থেকে জন্ম নেয়, এবং যখন সে জন্ম নেয় আর একটা সত্য তার সাথে জন্ম নেয় যে সে একদিন বিলুপ্ত হয়ে যাবে। অর্থাৎ যা জন্মেছে তার ধ্বংস বা মৃত্যু অনিবার্য। যা জন্মাবে সে কিন্তু মরবেও, মরণের পথে তাকে যেতে হবে। তো এরকম একটি বিষয় নিয়ে তিনি কবিতা পাঠ শুরু করলেন। আমাদের পায়ের নিচে কালিম্পং থরথর করতে লাগলো কিনা সে কথা তখন আর কারো মনে রইল না। অর্থাৎ এই যে বেতারের সংযোগ, বেতারে কবির কবিতা যে প্রকাশিত হচ্ছে, মানে বেতারের মাধ্যমে কলকাতা সহ সারা দেশবাসী শুনতে পাচ্ছে, এই যে রেকর্ডিং, এই যে পুরো এত বড় একটা ঘটনা ঘটছে, তার জন্য কালিম্পং শহর কতটা কেঁপে উঠল বা কতটা সেই মুহূর্তে শিহরিত হয়ে উঠল সে কথা কেউ বলতে পারেন না। জ্যোৎস্না ছিল সেদিন বাইরে। একটা মায়াচ্ছন্ন স্বপ্নলোকের মধ্যে আমরা যেন হারিয়ে যাচ্ছিলাম। কি শুনে? কবির কবিতা পাঠ শুনে। ভুলে গিয়েছিলাম পরস্পরের অস্তিত্ব, মানে কে যে আশেপাশে দাঁড়িয়ে আছে। রবীন্দ্রনাথের গলার শব্দ, এত রাজকীয় ব্যবস্থা এবং সর্বোপরি তার অদ্ভুত লেখনী, সেই শুনেই কিন্তু লেখক প্রবোধ কুমার সান্যাল এবং অন্যরা যেন বিভোর হয়ে যেতে থাকলেন।